হ্যালো, আপনাকে শুনতে পারছেন? আশা করি শুনতে পারছেন। আমরা আজকে ট্যাক্স নিয়ে কথা বলবো। আমরা জানি বিসিএস এর মধ্যে সাবজেক্টিভ প্রিপারেশনের মধ্যে যে চারটি সাবজেক্ট আছে এর মধ্যে একটা হলো ট্যাক্স। তো আমরা ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি আলোচনা করছি। আজকে কথা বলবো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, অধ্যায় 2 নিয়ে। কেমন? তো অধ্যায় 2 এর মধ্যে যে বিষয়টা আছে, অধ্যায় 2 আমরা যদি সিলেবাসটা লক্ষ্য করি, বিসিএস রিটেন সিলেবাস, ইনকাম ফর ট্যাক্স পারপাস, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন অ্যান্ড হেড অফ ইনকাম। এখানে মূলত বেসিক্যালি ট্যাক্সের উদ্দেশ্য আমরা দীর্ঘ ক্লাসে দুইটাতে বিস্তারিত আলোচনা করছি যে ট্যাক্সের উদ্দেশ্যগুলো কি কি। তারপর ক্লাসিফিকেশন অ্যান্ড হেড অফ ইনকাম, এই জায়গাটা হলো এই সেকেন্ড চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ট্যাক্স আর অডিট মিলে 25 মার্কস, আর সেই হিসাবে একটা অধ্যায় থেকে দুটা বা তিনটা বেশি প্রশ্ন হবে না। অধ্যায় 2 থেকে হয়তো দুইটা বা তিনটার বেশি প্রশ্ন দেওয়া সম্ভব হবে না। কেমন? যেহেতু আমরা জানি যে 25 মার্কসের মধ্যে যদি এখান থেকে 12 মার্কস হয়, এখানে চারটা সাবজেক্ট, তিন তিন মার্ক করলে 3 4 12, তিনের বেশি দেওয়ার সুযোগ আসলে নাই। যাই হোক, সাবজেক্ট ভিত্তিক যেহেতু মার্কস বন্টন নাই, সেই হিসাবে প্রশ্নকর্তার স্বাধীনতা থাকবে। এখন সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে শুরুতে সিলেবাসটা একটু দেখতে হবে। ইনকাম ফর ট্যাক্স পারপাস, অর্থাৎ ট্যাক্সের উদ্দেশ্য কি, এটা আমরা আলোচনা করছি। ট্যাক্স ধার্যের উদ্দেশ্যগুলো কি কি, এরপরে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আছে, তারপরে আছে ক্লাসিফিকেশন অ্যান্ড হেড অফ ইনকাম। এখানে এই টপিকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হেড অফ ইনকাম, ক্লাসিফিকেশন অ্যান্ড হেড অফ ইনকাম। ক্লাসিফিকেশন অ্যান্ড হেড অফ ইনকাম আমরা কথা বলবো বিস্তারিত এখন। কেমন? তো আপনারা যারা এখনো যোগ দেন নাই, যোগ দেন। আর সাথে সাথে অন্যান্য টপিকগুলো পড়তে হবে। যে টপিকগুলো আমাদের সিলেবাসে আছে সবগুলো আমাদের পড়তে হবে ভালো করে। বাংলা, অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কথা শুরু করে দেই। এখানে আমাদের প্রশ্ন যেটা ছিল যে ট্যাক্সের উদ্দেশ্য, আহ, আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দিন। সংজ্ঞা পরীক্ষা নর্মালি আসার কথা না, কারণ এটা একেবারে সিম্পল বিষয়। তো ট্যাক্স, আমরা এখানে যেটা পড়তে হবে, সোর্স অফ ইনকাম যেটা আছে এখানে, যে বলছে যে আয় আয়কর অধ্যাদেশ 20 নং ধারা মোতাবেক যে কোনো উৎস হতে প্রাপ্ত আয়, মুনাফা বা অর্জন যা এই ধারার কোনো বিধান মোতাবেক করযোগ্য। এখানে 7টি উৎসের কথা বলা হয়েছে। আমরা এটা বিস্তারিত আলোচনা করবো। একটা হলো বেতন খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, ব্যবসা বা পেশা খাতে আয়, মূলধনী লাভ খাতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়। এখানে মোট 7টি সোর্সের কথা বলা হয়েছে যেখান থেকে আয় হয়। তো কখনো কখনো এটা আরো বাড়ে, কোথাও কোথাও কোনো জায়গায় বইতে দেওয়া 6টি উৎস। মূলধনী খাতের আয় সেখানে ইনক্লুড করা হয় নাই, কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যে আইনে বলা আছে 7টি উৎসের কথা। কেমন? আচ্ছা, এখানে আমাদের আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের শ্রেণী বিভাগ আলোচনা করুন। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনকাম ফর ইনকাম ট্যাক্স পারপাস। যারা লিখিত পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্ন এভাবে করতে হবে, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, সেই হিসাবে আমাদের শুধু টার্ম গুলো জানতে হবে। আর টার্মস এর পাশাপাশি এই এই ধারার আলোকে যে এক্সাম্পল গুলো আছে, উদাহরণ গুলো আছে, এগুলো বুঝতে হবে। মানে পরীক্ষা তো এমসিকিউ তে নির্দিষ্ট একটা অপশন দেওয়া থাকবে, আপনাকে ওটা খুঁজে বের করতে হবে। আর লিখিত পরীক্ষা হলে মোটামুটি ভাষা ভাষা হইলে হইতো। ধরেন সামগ্রিক আয় যদি আসে, এভাবে একটা চার্ট দিয়ে আপনি ছোটখাটো করে লিখে দিলে হয়ে যেত। এখন আমাদেরকে একটু খুঁটিনাটি জানতে হবে। তাহলে ইনকাম আমাদেরকে দেখতে হবে। ইনকাম, আমাদের ইনকাম বলতে এখানে ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে ইনকাম। হ্যাঁ, ট্যাক্স কি কোনটাকে ইনকাম বলে আর ট্যাক্স কোনটাকে ইনকাম বলে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো ট্যাক্স এর থেকে দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে নন অ্যাসেসেবল ইনকাম, আর একটা হলো অ্যাসেসেবল ইনকাম। অর্থাৎ একটা হচ্ছে অকর ধার্য, যেটার উপর যে আয়ের উপর কর ধার্য করা হয় না, অকর ধার্য ইনকাম। আর এটা হলো ট্যাক্সেবল ইনকাম, কেমন, যেটার উপর কর ধার্য করা হয়। আচ্ছা, অকর ধার্যর মধ্যে একটা হলো কর, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, যেখান থেকে কর অব্যাহতি দেওয়া হয়। আর হলো ট্যাক্স ফ্রি ইনকাম, কিছু কিছু ইনকাম আছে যেটা ট্যাক্স ফ্রি। এখন আমাদেরকে উদাহরণগুলো জানতে হবে, ট্যাক্স ফ্রি ইনকাম কি, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কি। আহ, এইটা এখানে মূল বিষয় হলো এটা। চার্জেবল ইনকাম আর ট্যাক্স ক্রেডিট ইনকাম। কেমন? এই চারটা আছে এখানে। আচ্ছা,
তারপরে আপনারা এখানে আমাদের আমি ওই ফিডব্যাকটা দিয়ে দিব, অসুবিধা নাই, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। তাহলে এক নম্বর হচ্ছে অকর ধার্য আয়। অকর ধার্য আয়, নন অ্যাসেসেবল ইনকাম। করদাতার মোট আয় নির্ধারণে যে সকল আয় অন্তর্ভুক্ত হয় না তাকে অকরদার্য আয় বলে। যেমন চিকিৎসা ভাতা 30,000 টাকা পর্যন্ত অকরদার্য। যে আমরা যে চিকিৎসা ভাতা যেটা পাই সেটা হলো অকরদার্য। সেটা কিন্তু লিমিট দেওয়া আছে 30,000 পর্যন্ত, কেমন? এখন যদি আপনি 35,000 টাকা বা 36,000 টাকা আয় করেন তাহলে বাড়তি টাকাটা আপনার কিন্তু কর দিতে হবে, কেমন? তাহলে মোট আয় নির্ধারণে যে সকল আয় অন্তর্ভুক্ত হয় না তাকে অকরদার্য আয় বলে। যেমন চিকিৎসা ভাতা 30,000 টাকা পর্যন্ত অকরদার্য। এই 30,000 টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা যারা পাবে তাদের ট্যাক্স দেওয়া লাগবে না, কেমন? এটা কিন্তু আবার বাজেট ঘোষণার সময় এগুলা চেঞ্জ হয় না সময়, মানে টাকা কত হবে, তো এগুলো একটু আমাদেরকে আপডেট থাকতে হয় আর কি। যাই হোক। আচ্ছা, অ্যাসেসেবল ইনকাম অর্থাৎ সামগ্রিক আয় থেকে অকরদার্য আয় অথবা কর বহির্ভূত আয়সমূহ বাদ দেওয়ার পর যে আয় থাকে তাকে করদার্য বলা হয়। হ্যাঁ, যেমন একজন করদাতা যদি চিকিৎসা খাতে মোট 36,000 টাকা পায়, আর যদি সরকার নির্ধারণ থাকে যে 30,000 টাকা তাকে ট্যাক্স ফ্রি করা হবে, কেমন, মানে ট্যাক্সের মধ্যে আসবে না, তাহলে মোট 6,000 টাকার উপর তাকে কর দিতে হবে। এখন এই জন্য এই আইনগুলা কিন্তু আপডেট হয় আর কি, কেমন, আপডেট হয়। ট্যাক্স ফ্রি বা ট্যাক্স এক্সামটেড কিছু জায়গা থেকে সরকার অব্যাহতি দেয়, মোট আয়ের যে অংশের উপর সরকার কর থেকে অব্যাহতি দেয়। অর্থাৎ যে আয়ের উপর সরকারকে কোনো কর দিতে হয় না তাকে ট্যাক্স এক্সামটেড ইনকাম বলে বা কর অব্যাহতি প্রাপ্ত আয় বলে। যেমন করযোগ্য আয়ের প্রথম আগে ছিল 3 লাখ, পরে করছে 3,50,000। এইবার যে 25-26, 26 সালের যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে বলা হয়েছে 3,75,000 টাকা কেউ যদি বছরে আয় করে তাকে কর দিতে হবে না। 3,75,000 টাকা আয় করলেও পরবর্তী এটা কাউন্ট হবে, কেমন? তো এই টাকাটা এখন হয়েছে 3,75,000, গত বছর ছিল 3,50,000, এর আগে ছিল 3,00,000 টাকা। এভাবে এটা কিন্তু এখন ইনক্রিজ, এই সরকার একটু ইনক্রিজ করছে, 25,000 টাকা বাড়াইছে আর কি। এটা হলো কর অব্যাহতিপ্রাপ্ত আয়। আপনি আয় করলে ট্যাক্স দিতে হবে না, একটা লিমিট পর্যন্ত আয় এসে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে এটা মূলত হচ্ছে যাদের আয় বেশি তাদের থেকে ট্যাক্স বেশি নেবে, আর যাদের আয় কম তাদেরকে মুক্ত করে দিবে আর কি। এই জন্য 3,75,000 টাকা পর্যন্ত কেউ যদি আয় করে ওই টাকা ওই টাকার থেকে অব্যাহতি দেওয়া হবে আর কি, কেমন, ওই এই পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে, এর পরবর্তী থেকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফ্রি ইনকাম। আচ্ছা, যে আয়ের উপর কর দিতে হয় না কিন্তু মোট আয়ের সাথে যুক্ত হয় তাকে কর মুক্ত আয় বলে। এ সকল আয়ের উপর পরবর্তীতে গড় হারে কর ছাড় পাওয়া যায়। হুম, সাধারণ দুটি উৎস থেকে আয়কে কর মুক্ত আয় বলে। একটি হলো ব্যক্তি সংঘের সদস্য হিসাবে আয়, অন্যটি হলো অংশীদারি কারবার অংশীদারি হিসাবে আয়। আচ্ছা, ট্যাক্স ক্রেডিট ইনকাম আমাদের এটাকে বিনিয়োগ ভাতা বলা হয়। করযোগ্য আয়কে বিনিয়োগ ভাতা বলা হয়। কর রেয়াতযোগ্য আয় মূলত আয়কর অধ্যাদেশ অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ বা খরচ, যার সময়টিকে প্রকৃতি বিনিয়োগ বলে। কিছু কিছু জায়গায় সরকার বিনিয়োগকে উৎসাহিত করে, ওখানে বিনিয়োগ করলে ট্যাক্স ছাড় পাওয়া যায়, সেটাকে এই জন্য ট্যাক্স ইনভেস্টমেন্টও বলা হয়, কেমন, বিনিয়োগ ভাতা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বলা হয়। এক্ষেত্রে কর রেওয়াজযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা হবে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড নিয়োগকর্তার দান। এখানে কয়টাগুলো খাত আছে, আচ্ছা সেটা আমাদেরকে একটু চার্টে দেখতে হবে, কেমন, কোন কোন খাতে বিনিয়োগ করলে সরকার ছাড় দেয়, এটা আমরা একটু দেখাবো, কেমন। চার্জেবল ইনকাম, একজন করদাতা পক্ষে যে আয়ের উপর কর দিতে হয় তাকে কর প্রদেয় আয় বলে। মোট আয় থেকে কর অব্যাহতিপ্রাপ্ত কর মুক্ত কর যোগ আয় বাদ দেওয়ার পরে, যেমন আমাদের যদি 10 লাখ টাকা আয় হয়, আমি 3,75,000 টাকা পর্যন্ত বাদ দেওয়ার পরে বাকি 7 লাখ টাকার উপরে যে ট্যাক্স দিতে হয় সেটা হলো চার্জেবল ইনকাম। ওটা হলো আমার কিন্তু 3,75,000 টাকা যদি আমি আয় করি সেটা ট্যাক্সেবল না। বাট আমি যদি 5 লাখ টাকা আয় করি, 3,75,000 থেকে 5 লাখ থেকে 3,75,000 বিয়োগ করলে 1,25,000 টাকা, সেটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। ওটাই হলো চার্জেবল ইনকাম। আচ্ছা, আমাদের এখানে সবচেয়ে হট টপিক যেটা আছে সেটা হলো এটা, কেমন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়ের বিভিন্ন উৎস সমূহ উল্লেখ করুন। তো এটা তো লিখিত আকারে পরীক্ষা আসছে বহুবার। আমাদের এখানে লিখিত পরীক্ষা যেহেতু নাই, আমাদের এমসিকিউ স্টাইলে পড়তে হবে। এই জায়গা থেকে প্রশ্ন অবশ্যই হবে, কেমন, এখান থেকে এই জায়গাটা আপনাদেরকে গুরুত্ব সহকারে অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন অবশ্যই আসবে, কেমন।
1984 সালের আয়কর অধ্যাদেশ 20 ধারা আয়ের 60টি খাতে কথা বলা হয়েছে 20 ধারা মোতাবেক, কেমন? পরবর্তীতে অবশ্য 10টি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 24 অনুযায়ী। অধ্যাদেশ বিধিমালা 24 অনুযায়ী বলা হয়েছে, আরো 3টি বাড়ানো হয়েছে, কেমন? এর আগে ছিল 6টি। এই জন্য বইতে কোনো কোনো এমসিকিউ দেওয়া আছে আয়ের খাত যদি বলা হয় 6টি, যদি বলা হয় অধ্যাদেশ 1984 সালের আয়কর অধ্যাদেশ 20 ধারার 20 ধারা অনুসারে আয়ের খাত কয়টি, বা 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়ের খাত কয়টি, তাহলে হবে 60টি। আর বিধি 24 অনুযায়ী আয়কর রিটার্নে আইটি 11 গতে বলা হয়েছে মোট 10টি, কেমন? এর মধ্যে প্রথম 9টি বলেছে অভ্যন্তরীণ আয়, আর দশম যে নেম আছে, আয়ের খাত আছে, সেটা হলো বৈদেশিক আয়। হ্যাঁ, মানে 9টা হলো দেশি আর একটা হলো বিদেশি। আচ্ছা, এখন আমাদের এখান থেকে 1 নম্বর হলো যে জানতে হবে যে কয়টা খাত, খাতগুলোর নাম জানতে হবে, এটা হচ্ছে 1 নম্বর আলোচনা বিষয়। 2 নম্বর আলোচনা বিষয় হলো যে কোনটা কোন ধারা আছে, যেমন এখানে সিরিয়াল দেওয়া আছে 21, 22, 24, 26, 28, 31, 33। আপনাকে একটু সিরিয়ালটা মেনটেন করতে হবে। বেতন হলো 21, সিকিউরিটি সুদ হলো 22, গৃহ সম্পত্তি হলো 24, 21, 22, 24, 26, 28, এভাবে একটু সূত্র করতে হবে, কেমন? প্রথমটা সিরিয়াল আছে 21 এর পরে 22, এরপর জোড় জোড় 24, তারপর 26, তারপর 28, শেষে দুইটা আবার 31, 33, একটা গ্যাপ দিয়ে আছে, কেমন? আপনাকে একটু এটা পাশে লিখে রাখতে হবে। প্রথমে হচ্ছে 21, 22, তারপর 24, 26, 28, সিরিয়ালে 21, 22, 24, 26, 28, 31, 31, 33, কেমন? 31, 33 ধারাগুলা মধ্যে হবে যে বেতন খাতে আয় ধারা সেকশন কত, 21। তারপরে সিকিউরিটি সুদ খাতে আয় ধারা কত, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে এখানে মোট আমাদের 60টি সোর্সের কথা বলা আছে। সেকশন 21, সেকশন 22, সেকশন 24, সেকশন 26। তাহলে 21, 22, 24, 6, 8, তারপরে 31, 33। এটা একটু সিরিয়াল করে নিতে হবে, কেমন? সেকশনটা একটু মাথায় রাখতে হবে। যা বলে বেতন খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়, এই 7টা খাত যদি মনে না রাখেন তাহলে কিন্তু প্রশ্ন মিস হবে, কেমন? কারণ 7টা খাতে অনেক সময় জানছেন নিচে কোনটি আয়ের খাত নয়, তাহলে আপনাকে 7টা খাত জানতে হবে। 1984 সালের আয়কর বিধিমালা বিধি 24 অনুযায়ী আয়কর রিটার্নে মোট 10টি আয় খাতের কথা উল্লেখ আছে। প্রথম 9টিকে বলা হয় অভ্যন্তরীণ আয়, আর দশমটিকে বলা হয় বৈদেশিক আয়, কেমন? এখানে 7টার পরে আরো 3টা যোগ করা হয়েছে। এবার 9টাকে বলা হয়েছে অভ্যন্তরীণ, এটা হইলো যে বিধি 24 অনুসারে। 1 নম্বর হলো বেতন খাতে আয়, ধারা 21, ইনকাম ফ্রম স্যালারি। 2 নম্বরে সিকিউরিটি সুদ খাতে আয়, ধারা 22, ইনকাম ইন্টারেস্ট অন ইনকাম অন ইন্টারেস্ট অন সিকিউরিটি, সিকিউরিটি থেকে আয়, কেমন? 3 নম্বর হলো গৃহ সম্পত্তি খাতে আয়, অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা হলো ধারা 24। ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা হলো ধারা 26। আমরা পড়াশোনায় এখানে ইংলিশে ওয়ার্ড গুলো নিয়ে নিয়ে পড়ছিলাম, যেমন স্যালারি থেকে এস, তার সিকিউরিটি থেকে এস এস, কেমন? স্যালারি, সিকিউরিটি, তারপরে হাউস প্রপার্টি, এইচ, এস এস এইচ, এভাবে। তারপরে প্রথম অক্ষর দিয়ে আপনি একটু পাশে সূত্র আকারে মুদ্রা রাখতে পারেন। কৃষি খাতে আয়, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, তারপরে আছে শেয়ার অফ প্রফিট ইন এ ফার্ম, তারপর হলো স্বামী স্ত্রী নাবালক, এটা আসছে নতুন করে, কেমন? স্বামী স্ত্রী নাবালক সন্তানের আয়, মূলধনী খাতে আয়, অন্যান্য উৎস থেকে আয়, বৈদেশিক আয়। তাহলে এখানে 6, 7 আর 10 এই 3টা অ্যাড হয়েছে নতুন পরবর্তীতে, কেমন? আর তাহলে আমাদেরকে এই যদি প্রশ্নটা হয় যে আয়কর অধ্যাদেশ অনুসারে আয়ের খাত কয়টি, ধারা 20 অনুসারে হলো 7টি, আর বিধি 24 অনুসারে হলো 10টি। এর মধ্যে অভ্যন্তরীণ হলো 9টি, আর একটি হলো বিদেশি, কেমন? আর যদি ইয়েটার কথা বলা না থাকে, আহ এমনিতে বলা থাকে, সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় 6টি উত্তর দেওয়া আছে, কেমন? সেখানে মূলধনী লাভ খাতে আয়টা দেখানো হয় না আর কি। এখন আমাদেরকে উপাদানগুলো জানতে হবে, বেতন খাতের অন্তর্ভুক্ত কি কি আছে এটা জানতে হবে। এখানে যে খাতগুলো আছে, আমি আবার বলছি, খাতগুলো আছে, বেতন খাত আর আয়গুলো কি কি আছে, সিকিউরিটি সুদ খাতে আয় কি কি আছে, গৃহ সম্পত্তি আয় বলতে কি বোঝায়, উদাহরণগুলো পরিষ্কার জানতে হবে। পরিষ্কার যদি উদাহরণ না জানে এখান থেকে কিন্তু আনসার মিস হবে, কেমন? কৃষি খাতে আয় কি আছে, পেশা কারবার বা পেশা খাতে আয় কি আছে, মূলধনী ও লাভ খাতে আয় কি আছে, অন্যান্য উৎস থেকে আয় বলতে কি বোঝায়। ভিতরের উদাহরণগুলো আমাদেরকে পরিষ্কার জানতে হবে। উদাহরণ যদি না জানা যায় পরীক্ষা হলে আনসার জানা যাবে না। আর 7টা নাম মাথায় রাখতে হবে, কেমন? আর ধারাগুলা 21, 22, 24, 26, 28, 31, 33। আচ্ছা, এখন দেখুন বেতন খাতে আয় ধারা 21, কেমন? ইনকাম ফ্রম স্যালারি, সেকশন 21। এটা হচ্ছে একজন কর্মচারী বেতনই কথাবার্তা। বেতন বলতে কি বোঝায় আমরা এটা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। মূল বেতন থাকে, বিশেষ বেতন থাকে, অগ্রিম বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা,
তারপরে অবসর ভাতা, গ্র্যাচুইটি বাংলাদেশ হোক, তারপর এই বিষয়গুলো আমরা আলোচনা করবো একটু পরে। সিকিউরিটি সুদ খাতে আয় কেমন? সিকিউরিটি ইনকাম, ইন্টারেস্ট অন সিকিউরিটি, সেকশন 22। সিকিউরিটি সুদ বলতে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র বন্ডের সুদকে বোঝায়। মানে সিকিউরিটি বাবদ যে সুদটা পাওয়া যায় সেটা। গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কি বোঝায়? আমি বলছি যে গৃহ সম্পত্তি থেকে যে আয় হয়, গৃহ ও ভূমির উপর থেকে শর্ত সাপেক্ষে যে আয় হয় কেমন, সেটা হলো। আর বার্ষিক মূল্য হতে প্রকৃত ভাড়া মূল্য, পৌরসভার মূল্য যেটি বড় সেটি, এগুলো হিসাবে এখান থেকে ম্যাথ আসছে তো পরীক্ষায়, যে বার্ষিক মূল্য হতে কি কি বিয়োগ মানে অ্যালাউন্স বিয়োগ করা হয় এবং কোনটা বিয়োগ করা হয়। বলছে যে প্রকৃত ভাড়ার মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটি বড় সেটি বিয়োগ করতে হবে কেমন। অনুমোদনযোগ্য খরচ আছে আর কি, অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে হয়। কৃষি খাতে আয়। কৃষি খাতে আয় 1984 সালের আয়কর অধ্যাদেশ 2(1) ধারা অনুসারে কৃষি খাতে আয় বলতে চাষাবাদের মাধ্যমে অর্জিত আয়। আহ এখানে কৃষি আয় বলতে কি সেটার ব্যাখ্যা আছে কেমন, কৃষি আয় বলতে কি বোঝায়। এরপরে কারবার বা পেশা খাতে আয়। কারবার বা পেশা খাতে আয় বলতে ক্রয় বিক্রয় থেকে আয়, সেবা প্রদানের মাধ্যমে আয়, আমদানি রপ্তানি থেকে আয় ইত্যাদি। তাহলে আমাদের উদাহরণগুলো আমি বলছি ভালো করে জানতে হবে। কারবার খাতে আয় বলতে উৎপাদিত পণ্য বিক্রি থেকে আয়, ক্রয় বিক্রয় থেকে আয়, সেবা প্রদানের মাধ্যমে আয়, আমদানি রপ্তানি থেকে আয়। অর্থাৎ আমাদের কোত্থেকে সোর্স গুলা কিন্তু ভালো করে জানতে হবে, সোর্স, যে আমাদের আয় কোত্থেকে হয়। উদাহরণ থেকে প্রশ্নটা হবে, হ্যাঁ, প্রশ্ন হবে উদাহরণ থেকে। এই জন্য আমাদেরকে উদাহরণটা একটু ভালো করে জানতে হবে কেমন। এই যেমন এখানে আলো মূলধনী লাভ। মূলধনী লাভ বের করা হয় কোনো সম্পত্তি বিক্রি করা হলে তার থেকে ক্রয় মূল্য যে একটা সম্পত্তি কিনে হয়েছে 10 লাখ টাকা, বিক্রি হয়েছে 12 লাখ টাকা, 2 লাখ টাকা হয়েছে মূলধনী লাভ কেমন। এখন এই মূলধনী লাভটা কোন খাতের আয়? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। একটা সম্পত্তি বিক্রি করলে যে লাভ হইতে পারে, লস হতে পারে, লাভ হইলে এটা মূলধনী লাভ, লস হইলে মূলধনী লস কেমন। এই লাভ বা লস যে যে কাউন্ট করা হয় সেটা হলো ক্যাপিটাল গেইন। এটা যদি প্রশ্ন আসে যে মূলধনী লাভ বা মূলধনী লস এটা কোন খাতে যাবে, তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, সেকশন 31। অন্যান্য উৎস থেকে আয় খুব গুরুত্বপূর্ণ। লটারি থেকে প্রাপ্ত আয়, অন্যান্য উৎস বলতে লটারি থেকে প্রাপ্ত আয়, প্রাইজ বন্ড থেকে প্রাপ্ত আয়, সঞ্চয়পত্র সুদ থেকে প্রাপ্ত আয়। তাহলে আমাদের উদাহরণগুলা বারবার বলছি, উদাহরণগুলা পরিষ্কার জানতে হবে। আচ্ছা, একজন বাসিন্দা করে তাদের সংশ্লিষ্ট আয় বর্ষে বিদেশ থেকে যে আয় করে তাকে বৈদেশিক আয় বলে। যারা দেশের বাইরে থেকে আয় করে সেটা হলো বৈদেশিক আয়। আচ্ছা, এখন আমাদের এই এলিমেন্টস গুলো জানতে হবে। আমাদের এখানে আছে বেতন খাতে কি কি উপাদান অন্তর্ভুক্ত থাকে। আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভিতরে উপাদানগুলো আপনাকে পরিষ্কার করে জানতে হবে। ভিতরে উপাদানগুলো জানা যায় তাহলে তাহলে আমাদের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারা যাবে। বেতন খাতে আয় বলতে মূল বেতন তো অবশ্যই থাকবে, বিশেষ বেতন, অগ্রিম বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, তারপরে আছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ছুটি। আহ, উম, অবশ্য এই বেতনটা চাকরির ধরন অনুসারে ভিন্ন ভিন্ন হবে। বেতনের যে টোটাল এখানে যে এলিমেন্টস গুলো দেওয়া আছে, উপাদান গুলো দেওয়া আছে, সব চাকরিতে কিন্তু সব রকম সুবিধা নাই কেমন। যেমন রেশন সুবিধা ডিফেন্সে আছে, কিন্তু আমাদের যারা আমরা সিভিল জবে আছি তাদের নাই। আচ্ছা, এখন 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুসারে বেতন ব্যাপক অর্থে সংজ্ঞায়িত হয়েছে। বেতন বলতে কি বোঝায়? 1 নম্বর হচ্ছে মূল বেতন বা বেসিক স্যালারি কেমন। মূল বেতন বা বেসিক স্যালারি, বেতনের মূল বিষয় হলো যে যেমন আমাদের গভর্নমেন্ট জবে আমরা 23,100 টাকা দিয়ে জয়েন করি, 23,100 মূল বেতন বা বেসিক স্যালারি। আচ্ছা, এরপরে স্যালারির সাথে আমাদের আমরা যেগুলো যোগ হয় সেগুলো আমরা দেখবো, যেটা বেতনের অন্তর্ভুক্ত। আমরা টোটাল স্যালারি পাই একসাথে, মূল বেতন হলো 23,100, হ্যাঁ, আর সাথে অনেকগুলো যোগ হয়। যে যোগ করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে টোটাল স্যালারি। কি কি যোগ হয় এটা চাকরি ভেদে ভিন্ন ভিন্ন হয়। মানে প্রতিটা চাকরির আলাদা রুলস আছে, রেগুলেশন আছে। ওই রুলস অনুসারে এক এক জায়গাতে এক এক বিষয়ের বেতনের সাথে ইনক্লুড হয় কেমন। যেমন ডিফেন্স এরিয়া যারা জব করে দেখা যায় তাদের গাড়ি সুবিধা থাকে, রেশন সুবিধা থাকে, পোশাক বাধা থাকে, এটা সবার থাকে না। আবার গ্যাস কোম্পানির মধ্যে ধরেন কিছু সুবিধা থাকে যেটা সিভিলে থাকে না। এটা এটা চাকরি ভেদে আমাদেরকে আলাদা আলাদা বেতন স্ট্রাকচার। এখানে কমন বিষয়গুলো আমি বলে যাচ্ছি। মূল বেতন বা বেসিক স্যালারি, এটা সব চাকরিতে আছে, মূল বেতন এত টাকা, হ্যাঁ। আমাকে একজন জিজ্ঞেস করলো আপনার বেতন কত। মানে আমি যদি বন্ধু বান্ধব মানুষ, আমি বললাম কেন 23,100। তো আমি একটু চালাই করে মূল বেতনটা বলছি, উনি বলছে কি বিসিএস ক্যাডার হয়ে বেতন মাত্র 23,000। আমি বলি না, আরো আছে। আরো আছে বলতে মূল বেতন তো আমি একটু এড়িয়ে গেছি যেহেতু
বেতন বিষয়ে মানুষের বয়স, এই প্রশ্নগুলো আমরা নর্মালি কমফোর্ট ফিল করি না, বা উত্তর দেই না, একটু এড়িয়ে যাই। তো এখন যেহেতু সে বন্ধু মানুষ, তাকে আর ইয়ে বলি না। তারপরে আমি বলছি যে না, আরো আছে। তো মূল বেতন বলতে আমরা বলবো 23,100, কেমন? আচ্ছা, সেই জায়গায় আমাদের সেকেন্ড অপশন যেটা, মজুরি এখানে ইনক্লুড হবে না, স্পেশাল স্যালারি, বিশেষ বেতন। এটা সবার হয় না। এখানে একটা কথা বলা হয়েছে যে, যেমন কেউ যদি পিএইচডি করে, সে 3টা ইনক্রিমেন্ট বেশি পাওয়া যায়। মানে পিএইচডি করলে একটা ইউনিভার্সিটিতে তো এই পিএইচডি ছাড়া প্রফেসর হওয়া যায় না, প্রমোশন সম্ভব না। কারণ আমাদের ক্ষেত্রে সরকারি কলেজে ইনক্রিমেন্ট যোগ হয়, কেমন? আচ্ছা, মহার্ঘ ভাতা আমরা এটা জানি, ডিয়ারনেস অ্যালাউন্স এটাকে বলে। যদি দ্রব্যমূল্যের খুব বেশি দাম বেড়ে যায়, তখন সরকার মহার্ঘ ভাতা অ্যাড করে। মানে বাজারে যদি জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়, তখন বেতন স্কেল না দিয়ে ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে দেয়, যে 5%, যেটা আমাদের সরকার করছে মাঝখানে। 5%, 10% মহার্ঘ ভাতা বলে এটাকে। আহ, মানে যাতে বাজারের সাথে অ্যাডজাস্ট করা যায় আর কি। উদ্দেশ্য হলো যে কর্মীরা সৎ থেকে যায় চলতে পারে। আচ্ছা, ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা একটা বিষয়, বর্ধিত বেতন। ইনক্রিমেন্ট হলো যে স্বাভাবিক প্রতি বছর যে বেতন বৃদ্ধি পায় তাকে ইনক্রিমেন্ট বলে। এই বেতন যোগ হলে মূল বেতন নির্ধারিত হয়, মোট অন্তর্ভুক্ত হয়। যেমন এটা গভর্নমেন্ট জবে 5% ইনক্রিমেন্ট হয়, এটা অটোমেটিক্যালি প্রত্যেক প্রত্যেক বছরে 5% ইনক্রিমেন্ট হয়। বোনাস, হ্যাঁ, এটা আমাদের উৎসব বোনাস বলি আমরা যেটাকে, উৎসব বোনাস। হ্যাঁ, এটা সরকারি বেসরকারি সব জায়গাতে মোটামুটি আছে। বেসরকারিতে হয়তো পুরোপুরি দেয় না। আমাদের দুইটা, মুসলমানদের দুইটা, আর অন্য ধর্মের ধর্মীয় উৎসব দেয়, কেমন? আচ্ছা, এরপরে আছে গ্র্যাচুইটি। এটাকে ইংলিশে বলে গ্র্যাচুইটি, বাংলা বলে আনুতোষিক। এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগায়। পেনশন আর গ্র্যাচুইটি কিন্তু এক না। পেনশন হচ্ছে যে প্রতি মাসে অবসর যাওয়ার পরে প্রতি মাসে যেটা পাওয়া যায় সেটা হলো পেনশন। আর গ্র্যাচুইটি হচ্ছে যে, ধরুন আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এককালীন যে টাকাটা পাবো, কেমন? চাকরি করার পরে এককালীন আমাদেরকে যে মোটা অঙ্কের যে টাকাটা পাই আমরা গভর্নমেন্ট জবে, সেটা হলো গ্র্যাচুইটি। আর পেনশনটা হলো রিটায়ার্ড যাওয়ার পরে প্রতি মাসে যেটা পাওয়া যায় সেটা হলো পেনশন। স্পেশাল অ্যালাউন্স, যেটা গত সরকার দিয়ে যাচ্ছে, যে আমাদের বলা আছে প্রতি 5 বছর পর পর আমাদের পে স্কেল দিবে। যেমন 2015 সালে দিয়েছে, এই হিসাবে 2025 সাল, না হয় 23 সালে, 8 বছর দিতে পারে। তো গভর্নমেন্ট বিগত সরকার, আওয়ামী লীগ সরকার দেয় নাই, এটা সাহস করে দিতে পারে নাই। এখন 25 সাল, তো গত 15 সালের পরে 25 সাল, প্রায় 10 বছর পেরিয়ে গেছে, কেমন? তো এমনিতে বলা হয়েছে যে 5 বছর না হয় 8 বছরের মাথায় একটা পে স্কেল দিবে, এটা আইনে বলা আছে। কিন্তু গভর্নমেন্টের লিমিটেশন, আর্থিক এখন বর্তমান সরকার প্রজেক্টটা হাতে নিচে, দেখি বাস্তবায়ন করতে পারে কিনা। তো সেটা না পারার কারণে স্পেশাল অ্যালাউন্স, মানে বিশেষ বাধা যোগ করছে গত সরকার। এই সরকার, গত সরকার দিয়েছে 5%, এই সরকার সেটাকে 10% করছে আর কি। হ্যাঁ, এটা আর কি সব মিলে হয়তো 1,1200 টাকা বাড়ে। এই হলো অবস্থা আর কি। হ্যাঁ, তো বিশেষ ভাতা, এটা হলো স্পেশাল অ্যালাউন্স। স্পেশাল অ্যালাউন্স। আচ্ছা, বকেয়া বেতন। অনেকে, যেমন আমি আমার আগে চাকরি চেঞ্জ করে যখন 38তম BCS থেকে এখানে জয়েন করছিলাম, তখন বেতন, ভাইয়া ভাইয়া হ্যাঁ, কথা বলবেন, কেউ কিছু বলছেন, বলেন। বকেয়া বেতন। বকেয়া বেতন মানে আগের বেতন, আপনি যদি 2-3 মাস বকেয়া থাকে, সেটা পরে তুলতে পারবেন, সমস্যা নাই। অগ্রিম বেতন। আচ্ছা, যাক, এগুলা মোটামুটি আছে। ওভার টাইম এগুলা সরকারি চাকরিতে নাই। শান্তি বিনোদনের ভাতা, এটা আছে। 3 বছর যখন চাকরি পূর্তি হয়, তখন 15 দিনের ছুটি দেওয়া হয়, এবং 1 মাসের বেসিক বেসিক দেওয়া হয়। 1 মাসের বেসিক, ধরেন আপনি যে পোস্টে থাকেন, ওই পোস্টে 1 মাসের বেসিক। এগুলো বেতনের উপাদান আর কি। হ্যাঁ, এগুলো মিলে আমরা বেতন পাই। আচ্ছা, আয়কর অধ্যাদেশ অনুযায়ী তাহলে আয়ের বিষয় অনুযায়ী আয়ের যে খাত আছে, কেমন? 7টা খাত আমরা একটু আলোচনা করছি। স্যালারিজ বা বেতন হতে হয়, ইন্টারেস্ট অন সিকিউরিটি, সিকিউরিটি হতে হয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, গৃহ সম্পত্তি হতে হয়, এগ্রিকালচার ইনকাম, কৃষি হতে হয়, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ব্যবসা হতে হয়, ক্যাপিটাল গেইনস, মূলধনী লাভ, ইনকাম ফ্রম আদার সোর্সেস। অনেক বই বা ক্লাস নোটে 6টি কথা বলা আছে, সেখানে ক্যাপিটাল গেইনটাকে আলাদা করে ধরা হয় নাই, এই জন্য। কিন্তু আইনগতভাবে যদি বলা হয়, ট্যাক্স অর্ডিন্যান্স 1979 সেকশন 20 অনুসারে আয় খাত করতে, তাহলে অবশ্যই 7টি। এমনি কোনো কোনো জায়গায় 6টি দেওয়া আছে, তখন তারা ক্যাপিটাল গেইনকে আলাদা করে না। কিন্তু যদি প্রশ্ন উল্লেখ থাকে যে 1984 অনুসারে, তাহলে আপনাকে 7টি দিতে চিন্তা করতে হবে না, নিঃসন্দেহে 7টি দিবেন, কেমন? আচ্ছা, এখন আমাদের আয়ের যে সোর্স আছে, আমরা সেকশন 20 অনুসারে বলছি যে 7টা খাত আছে, কেমন? 1 নম্বর হলো স্যালারি। স্যালারি বলতে কি বুঝে, আমরা তখন বিস্তারিত বলছি। মূল বেতন, ভাতা, বোনাস, ইনসেনটিভ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড। তাহলে এটা জানতে হবে, কেমন? 2 নম্বর বলছে ইন্টারেস্ট অন সিকিউরিটি। সিকিউরিটি বলতে কি বোঝায়, আমাদের উদাহরণগুলো পরিষ্কার জানতে হবে। সরকারি সিকিউরিটিজ, ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি থেকে প্রাপ্ত সুদ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি বলতে বাড়ি, প্লট, ভবন, জমি ইত্যাদি ভাড়া থেকে প্রাপ্ত হয়। যারা বাড়ি টাড়ি আছে, অথবা জমি ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, কেমন? ওগুলা থেকে প্রাপ্ত আয় হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কেমন? তাহলে কি কি আছে? বাড়ি, প্লট, ভবন, জমি ইত্যাদি, কেমন? তারপরে আছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। হ্যাঁ,
তাহলে আমাদের উদাহরণগুলো জানতে হবে। কৃষি উৎপাদন, বাগান, খামার ইত্যাদি থেকে প্রাপ্ত আয়। কৃষি উৎপাদন, বাগান, খামার ইত্যাদি থেকে প্রাপ্ত হয়। বাংলাদেশে সাধারণত করমুক্ত হলেও আইনে শ্রেণীভুক্ত। ইনকাম ফ্রম বিজনেস এর প্রফেশন, ব্যবসা বা ব্যবসা থেকে আয়। কি আয়? ব্যবসা বাণিজ্য, শিল্প, চিকিৎসা, আইন, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি পেশা থেকে অর্জিত লাভ। কেমন? ক্রয় বিক্রয় থেকে, এগুলো এগুলো ব্যবসা থেকে আয়। ব্যবসা থেকে করে যে আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, সেটা হলো ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। প্রফেশন বলতে চিকিৎসা, শিক্ষা, আইন, অ্যাকাউন্টেন্সি, এগুলো থেকে যে আয় সেটা হলো প্রফেশন। আমরা যেটা বুঝি সেবামূলক যে সে প্রফেশন। কেমন? ক্যাপিটাল গেইনস আমরা আগে বলছি যে স্থায়ী বা অস্থায়ী অস্থাবর অস্থাবর যে সম্পদ আছে, কেমন, যেমন জমি, ভবন ইত্যাদি বিক্রি করে যে লাভ হয় সেটা হলো ক্যাপিটাল গেইন। ধরুন আপনার বাড়ি আছে, বিক্রি করলেন, জমি আছে, বিক্রি করলেন। স্থায়ী সম্পদ যেগুলো আছে, 10 লাখ টাকা জিনিস 12 লাখ টাকা বিক্রি করলে 2 লাখ টাকা লাভ, এটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন। কেমন? কি বলি? ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম আদার সোর্সেস। আদার সোর্সের মধ্যে কি আছে? ডিভিডেন্ড, লভ্যাংশ আছে, উপহার আছে, লটারি বা প্রাইজ বন্ড, রয়্যালটি, ব্যাংক ডিপোজিটের সুদ, ভাড়া বা ফি, এগুলা। কেমন? তাহলে আমাদের উদাহরণগুলোর সাথে পরিষ্কার থাকতে হবে। উদাহরণগুলো যদি না জানা থাকে, পরীক্ষায় হলে আনসার করা কঠিন হয়ে যাবে। বেতনটা তো বুঝছে নিশ্চয়ই। বোনাস, ইনসেন্টিভ, পেনশন, ইনসিকিউরিটিজ, ট্রেজারি বিল, বন্ড, সুদ ইত্যাদি থেকে আয়। হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে কি? বাড়ি ভাড়া থেকে, বাড়ি বাড়ি বানাইয়া ভাড়া দিবেন, দোকান বানাইয়া ভাড়া দিবেন, ওগুলো থেকে আয়। কেমন? কৃষি খাতে আয়। ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসা বাণিজ্য থেকে আয়। ক্যাপিটাল গেইনস মানে হলো যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে যে আয়টা হয় আর কি। আদার সোর্স মানে লটারি থেকে আয়, প্রাইজ বন্ড, রয়্যালটি থেকে আয়। কেমন? তাহলে জিনিসটা আমাদের সামারি করে দিলাম আমরা এখানে। আবার একই জিনিস, স্যালারিজ বা বেতনতে আয় কি কি আছে? মূল বেতন, ভাতা, বোনাস, ইনসেন্টিভ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, সরকারি সিকিউরিটিজ, বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্রের সুদ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ভাড়া, প্লট, ভবনের ভাড়া, জমি থেকে ভাড়া আয়। কেমন? ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি ফসল বিক্রি, বাগান, খামার থেকে আয়। ধান, গম, পাট এগুলো বিক্রি করে যে আয় হয়। কেমন? ইনকাম ফ্রম বিজনেস, আর হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন। কেমন? ব্যবসায়িক লাভ, শিল্প বাণিজ্য থেকে লাভ, যে ক্রয় বিক্রয়, এগুলো আর কি। আর প্রফেশনের মধ্যে আছে চিকিৎসা থেকে আয়, আইন সেবা যে আছে, অ্যাডভোকেট, অ্যাকাউন্টেন্সি, কেমন, কনসালটেন্সি ফার্ম আছে আমাদের, সিএ ফার্ম, এগুলো তো সেবামূলক একটা পেশা, সেখান থেকে আয়। ক্যাপিটাল গেইনস, কেমন, জমি, ভবন, শেয়ার, সম্পদ বিক্রি করে অর্জিত লাভ। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্যান্য উৎস থেকে আয়ের মধ্যে আছে লভ্যাংশ, ডিভিডেন্ড, লটারি বা প্রাইজ বন্ড, রয়্যালটি, ব্যাংক ডিপোজিটের সুদ, উপহার, ফি, কেমন, ইত্যাদি। মানে এগুলোর মধ্যে উপরে ছয়টার মধ্যে যেগুলো নাই সেটা হলো 7 নম্বর, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে এটা হলো আমাদের মূল আজকে সিলেবাসের আলোচ্য বিষয়। সিলেবাসের মধ্যে যে আলোচ্য বিষয়, আমরা আবার বলছি যে 7টার উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। উদাহরণগুলো যদি পড়া হয়ে যায় তাহলে আমাদের টপিকটা পরিষ্কার থাকবে। কেমন? উদাহরণটা যদি না জানা থাকে আনসার করা কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপর আমরা এখন কথা বলবো কি নিয়ে বলেন? রায়হান, কেমন আছেন? ট্যাক্স ডে, আমরা এখন কথা বলবো ট্যাক্স ডে নিয়ে। কেমন? ট্যাক্স ডে, সরকার ট্যাক্স আদায় করার জন্য আমেরিকান সরকার মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এই ট্যাক্স ডে চালু করছে। যে যে ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখকে বুঝিয়ে থাকেন সাধারণত তারা। আচ্ছা, আর্থিক অর্থ বছর তো আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের অর্থ বছর শুরু হয় জুন জুলাই। কেমন? অর্থ বছর কিন্তু দেশ ভেদে ভিন্নতা আছে। আমাদের অর্থ বছর হচ্ছে জুন জুলাই। তো আমাদের হিসাব আর অন্যদের হিসাব কিন্তু সবকিছু মিল হবে না। তো আমেরিকার ট্যাক্স ডে হলো 15 এপ্রিল, মানে এই দিন হলো ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ। তবে যদি ওই দিনটি সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি পড়ে তাহলে পরবর্তী কার্য দিবসে ট্যাক্স জমা দেওয়ার সুযোগ থাকে। যদি ওই দিন ছুটি থাকে, সাপ্তাহিক ছুটি হোক সরকারি ছুটি হোক, তাহলে এর পরের দিন কাউন্ট হবে। এখানে বলছে 2024 সালে যদি ট্যাক্স ডে ছিল 15 এপ্রিল 2024, 2015 সালের জন্য ট্যাক্স ডে হবে 15 এপ্রিল 2024, যদি দিনটি কার্য দিবস থাকে। আচ্ছা, এখন আসেন আমাদের দেশের কথা। এই প্রশ্ন আসলে এটা আসবে, বাংলাদেশের ট্যাক্স ডে বা আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 নভেম্বর 2000। আহ বছর তো বলা যাবে না, 30 নভেম্বর, তবে এটা অনেক সময় চেঞ্জ হয়। কেমন? এটা অনেক সময় চেঞ্জ হয়। 30 নভেম্বর 2025। 2016 সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 30 নভেম্বর 2025-কে জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করছে। এই দিনে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 2016 সালে চালু হয়েছে 30 নভেম্বর 2016 সালে এটা চালু হয়েছে জাতীয় আয়কর দিবস। কেমন? তাহলে আমাদের আয়কর দিবস ট্যাক্স ডে কবে? 30 নভেম্বর। এটা এটা অবশ্যই চেঞ্জ হয়।
আচ্ছা, এখন আসলে করদাতা শ্রেণী বিভাগ। বাংলাদেশের করদাতা শ্রেণী বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করছে কয়েকটি ভাবে। একটা হচ্ছে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। ব্যক্তি বলতে কয়টা শ্রেণী বোঝায়? সাধারণ করদাতা, পেশাজীবী ব্যবসায়ী, নারী বা প্রবীণ 65 বছর ঊর্ধ্বে, প্রতিবন্ধী ব্যক্তি, গ্যাজেটের মুক্তিযোদ্ধা। এটা হলো ইন্ডিভিজুয়ালের আওতাভুক্ত, কেমন? আচ্ছা, এরপর আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হ্যাঁ, হিন্দু অবিভক্ত পরিবার। 3 নম্বর হলো কোম্পানি, কোম্পানি লিস্টেড কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি, নন নন লিস্টেড কোম্পানি বা তালিকাভুক্ত নয়। এরপর হলো ফার্ম বা পার্টনারশিপ বিজনেস। এরপরে কৃত্রিম আইনি ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সন, কেমন? এর সমিতি, ট্রাস্ট, কোম্পানি, এটা হলো কৃত্রিম। পরীক্ষা মধ্যে আছে কোম্পানি কোন ধরনের আইনি সত্তা? এটা কৃত্রিম আইনি সত্তা। এরপরে স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল লোকাল অথরিটিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন। আচ্ছা, এটা আমরা অলরেডি আলোচনা করছি। সোর্স অফ ইনকাম কি কি আছে, ওই যে ছয়টা বললাম, কোনো কোনো জায়গায় ছয়টা দেওয়া আছে এখানে। তারা ক্যাপিটাল খাত থেকে আয় যেটা আছে সেটা দেখা নেই, কেমন? তারা এখানে 6 নম্বরে দুটো হয়েছে। 6 নম্বরে ভাড়া মূলধন এখানে দেওয়া, কিন্তু আমাদের আইনে 1984 সালে আয়কর অর্ডিন্যান্স অনুসারে বলা হয়েছে 60টি খাত, কেমন? 60টি খাত। আচ্ছা, তাহলে এখানে বাংলাদেশের করদাতা মূলত 6টি প্রধান, এটা আগের আগের অনুসারে বলা আছে, ব্যক্তি, হিন্দু, এটা, কেমন? আচ্ছা, এখন আমরা একটু এমসিকিউ দেখে আমাদের মোটামুটি টপিকটা শেষ হয়ে যাবে। এমসিকিউ কি আছে বলা আছে। আয়কর উদ্দেশ্যে আয় বলতে বোঝায় কি? আয়করের উদ্দেশ্যে আয় বলতে আইনে বলা আছে আইন অনুযায়ী নির্ধারিত আয়, কেমন? আইন অনুযায়ী নির্ধারিত আয়। সকল কর মুক্ত আয় না, সকল আয় বলতে আমরা ওই আয়টাই চিন্তা করবো যেটা আইনে বলছে আয়। অন্যগুলো আমাদের আয় বলার দরকার নাই। আইনে বলেছে আয় কিনা, চুরি কোনা, এটা আয় না। ব্যক্তি যদি আয় মনে করে, আইন এটাকে আয় বলে না, কেমন? আইন যেটা বলছে সেটাই আয়। নিম্নলিখিত কোনটি আয় আয় করার উদ্দেশ্যে ইনকামের অন্তর্ভুক্ত নয়? ইনকামের অন্তর্ভুক্ত নয় কোনটি? ব্যবসায়িক লাভ, বেতন, লটারি পুরস্কার, ব্যক্তিগত ঋণ। ঋণ তো ইনকাম না, কেমন? আর ঋণ তো একটা দায়, একজন থেকে টাকা নিছেন। ব্যবসায়িক লাভ, ইনকাম, বেতন, লটারি পাইলে এটা একটা আয়, ইনকাম ফ্রম আদার সোর্সেস। আচ্ছা, তারপরে এখানে বর্তমান এখানে আয়কর আয় যে মোট কতটি প্রধান শ্রেণীতে ভাগ করা আছে, এখানে 6টি উত্তর দেওয়া আছে, কিন্তু যদি আইন অনুযায়ী বলে 1984 দিলে অবশ্যই উত্তর হবে 7টি, কেমন? আয়কর উদ্দেশ্যে ক্যাপিটাল গেইন কোন ধরনের অধীনে পড়ে? ক্যাপিটাল গেইন আয়কর নির্ধারণের জন্য বেতন ভিত্তিক আয় গণনায় নিম্নে কোনটি যুক্ত হবে না? প্রভিডেন্ট ফান্ড ফেরত, কেমন? যুক্ত হবে না, এখানে কিন্তু না আছে শেষে। মূল বেতনও যুক্ত হবে, ভাতাও যুক্ত হবে, বোনাসও যুক্ত হবে। আমরা যে পড়ছি যে এগুলা বেতন অন্তর্ভুক্ত, কেমন? মূল বেতন, ভাতা, বোনাস, এগুলা বেতন অন্তর্ভুক্ত, বাট প্রভিডেন্ট ফান্ড ফেরত এটা তো অবশ্যই অন্তর্ভুক্ত না। আচ্ছা, তারপর আছে আয়কর আইনের টোটাল ইনকাম বলতে কি বোঝায়? টোটাল ইনকাম বলতে আমরা ট্যাক্সেবল ইনকামটা বলবো, কেমন? করযোগ্য মোট আয়, করযোগ্য মোট আয়। টোটাল ইনকাম বলতে টোটাল ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে বিষয় কোনটি, কেমন? নিচে কোনটি আয়কর? ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেটা হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ, একটু আগে আমরা দেখাইছি, কেমন? ডিভিডেন্ড বা লভ্যাংশ, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, এটা ইনকাম ফ্রম এগ্রিকালচার। কৃষি হতে আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার। বা ভাড়া থেকে আয় হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, তারপরে আমরা নিচ- নিচের কোনটি আয়করের উদ্দেশ্যে ইনকাম দ্বারা হয় না? পারিবারিক উপহার, কেমন? ব্যবসায়িক লাভ, তারপরে সরকারের বন্ডের সুদ, গৃহ সম্পত্তি, এগুলো হচ্ছে সোর্স অফ ইনকামের মধ্যে পড়ে, বাট উপহার যেটা আছে সেটা কোনোটার মধ্যে আমরা ধরলাম না, কেমন? এগুলো অপশন গুলো দেখলে কিন্তু কিছু উত্তর এমনি বোঝা যায়, সেটা মজার বিষয়। বেতন থেকে প্রাপ্ত আয় কোন শ্রেণীর অধীনে পড়ে? ইনকাম ফ্রম স্যালারিজ, খুবই সহজ বিষয়, কেমন? ইনকাম ফ্রম স্যালারিজ। তারপরে আচ্ছা, এখন আছে ডিভিডেন্ড আয় কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ডিভিডেন্ড কি স্যালারি, বিজনেস আর প্রফেশন? তারপরে আছে কি আদার সোর্সেস, ক্যাপিটাল গেইন। তাহলে উত্তর হবে কি আদার সোর্সেস। ভাড়া পাওয়া, হাউস রেন্ট, ভাড়া পাওয়া কোন শ্রেণীর আয়? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কেমন? ভাড়া পাওয়া তো এটা খুব রেন্ট, খুবই সহজ প্রশ্ন। বোনাস আর অ্যালাউন্সেস, এটা কোন শ্রেণীর আয়? বোনাস আর অ্যালাউন্সেস আমরা বলছি এটা হলো স্যালারি, ইনকাম ফ্রম স্যালারিজ, কেমন? স্যালারির একটা অংশ এটা। পেটেন্ট অর কপিরাইট বিক্রি করে অর্জিত অর্থ কোন ধরনের আয়? পেটেন্ট অর, তাহলে এটা ক্যাপিটাল গেইন দিচ্ছে, এটা, কেমন? ক্যাপিটাল গেইন। কনসালটেন্সি সার্ভিস থেকে আয় কোন শ্রেণীর আয়ের অন্তর্গত? কনসালটেন্সি সার্ভিস, কনসালটেন্সি সার্ভিস যেহেতু এটা সেবামূলক বিজনেস, তাহলে ইনকাম ফ্রম বিজনেস, কেমন? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে না, আদার সোর্স হবে না, স্যালারি, তাহলে ইনকাম ফ্রম বিজনেস। সেভিং সার্টিফিকেটের সুদ কোন শ্রেণীর আয়? সেভিং সার্টিফিকেট সুদ এটা আদার সোর্সেস, আদার সোর্সেস, কেমন? পার্টনারশিপ ফার্মের লাভ কোন একজন অংশীদারের কোন শ্রেণীর আয় ধরা হয়? বিজনেস অর প্রফেশন, যেহেতু লাভ বিজনেস থেকে হয়, ইনকাম ফ্রম বিজনেস, কেমন? ইনকাম ফ্রম বিজনেস। লাইফ ইন্স্যুরেন্সে এটা কোন ধরনের আয়, কেমন? আদার সোর্সেস। ভবন বিক্রি থেকে অর্জিত লাভ,
ভবন বিক্রি বা যে কোনো সম্পত্তি বিক্রি থেকে যদি লাভ হয় সেটা আমরা ক্যাপিটাল গেইন, অবশ্যই সেটা কি হবে? ক্যাপিটাল গেইন। চাকরিজীবীর পেনশন, পেনশন আমরা বলছি স্যালারি, পেনশন গ্র্যাচুইটি এগুলো হলো স্যালারি থেকে অন্তর্ভুক্ত, কেমন? তারপর কোন জমির ভাড়া আয় আদায় করলে সেটা হইলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কেমন? লটারি প্রাইজ বন্ড থেকে প্রাপ্ত অর্থ, আদার সোর্সেস, এটা হলো আদার সোর্সেস। এই হলো মোটামুটি আমাদের টপিক, কেমন? প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস, আর বিজনেস বলতে বোঝায় ব্যবসা ও পেশার লাভ। তাহলে আমাদের এখানে ইনকাম ফ্রম সোর্সের যে বিষয়টা আছে এটা একটু ভালো করে পড়তে হবে। ইনকাম ফ্রম প্রফিট অর বিজনেস, এটা ভালো করে পড়লে আমাদের এই টপিকটার মধ্যে এই হলো মোটামুটি আলোচ্য বিষয়। তো আমাদের আহ, উদাহরণগুলো জানার জন্য আমাদের জানতে হবে ভালো করে কোনটা কোন খাতের আয়, কেমন? কোনটা কোন খাতের আয়, এই যেখানে আমরা যে দেখাইছে শীটের মধ্যে কোনটা কোন খাতের আয়, স্যালারিজ, এইটা একটু ভালো করে জানলে আমাদের প্রশ্নগুলো সহজ হয়ে যাবে, কেমন? স্যালারির মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? মূল বেতন বা ভাতা, বোনাস, এই যে ইনসেন্টিভ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড। ইন্টারন্যাশনাল সিকিউরিটির মধ্যে কি আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে কি কি আছে, কেমন? মানে উদাহরণগুলো একটু ভালো করে পরিষ্কার যদি থাকে আমাদের, তাহলে এই আনসারটা ইজি হবে। আর 7টা খাত একটু আমাদের মাথায় রাখতে হবে, 7টা খাত, কেমন? অবশ্য পরবর্তীতে বলা হয়েছে এখন 10টা খাত, পরবর্তী বলা হয়েছে 10টা খাত। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যদি এগুলো ভালো করে পড়া হয় তাহলে ইনশাল্লাহ প্রশ্ন এখান থেকে আমাদের এক সপ্তাহ থেকে 3টার বেশি প্রশ্ন আমার মনে হয় হওয়ার সুযোগ নাই। যেহেতু টেক্সট থেকে হয়তো 12-13টা প্রশ্ন হবে, অডিট থেকে 12-13টা হবে। যে 25টা, তো 12টা 12টা 24টাতে 25টা। আর কস্ট থেকে তাহলে কস্ট অ্যাকাউন্টিং 25 আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 50। সেই হিসাবে আমাদের ট্যাক্স আর অডিট এখানে 12 আর 13। তো 12টা যদি প্রশ্ন হয় এক সপ্তাহ থেকে 3টা, যে 4টা চ্যাপ্টার আছে, 3 4 12, 3টা করে হবে। তো এই জন্য প্রশ্ন কিন্তু মোটামুটি একটু ভালো করে প্রিপারেশন নিলে প্রশ্ন সেটা কম পড়বে, কেমন? তাহলে এখানে আমরা উদাহরণগুলো একটু বোল্ড করে রাখছি, কোনটা আন্ডারে কোনটা আছে, স্যালারির মধ্যে কি কি আছে, একই জিনিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, হাউস প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, হ্যাঁ, ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন বলতে কি বোঝায় আমরা এগুলোকে একটু দেখাই দিচ্ছি, কেমন? কি বলেন? হ্যাঁ রায়হান, কেমন আছেন? প্রিপারেশন চলছে ভালো? সালাম আলাইকুম স্যার। কি খবর, কেমন আছেন? জি স্যার, ভালো আছে। পড়াশোনা চলছে? জি স্যার, চলছে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যেহেতু পরীক্ষা সামনে। জি স্যার। এখন এখন থেকে একটু সময় বের করতে হবে আর কি। জি স্যার। আর বই পুস্তক কি কোনোটাই নিছেন? স্যার আমি হচ্ছে সমীকরণ আর র্যাপস, এই দুইটা বই নিয়েছি। আচ্ছা, র্যাপসের ফার্স্ট চ্যাপ্টার ওই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা, এটা অনেকটা কভার করবে, কিন্তু অডিটর ট্যাক্স ওখানে নাই আর কি। হ্যাঁ, ওটা আমাদের সমীকরণ থেকে একটু দেখতে হবে, আমি কিছু স্লাইড দিব। আর বাজারে অবশ্যই 3 4টা বই আসছে, কিন্তু অতটা এনরিচ করতে পারে নাই, মানে বাজার 3 4টা বই আসছে এই আর কি। তো এখন আর আর ওই বাংলা জেনারেল পার্ট গুলো কিন্তু আপনাদের পড়ে ফেলতে হবে, বাংলা, ইংরেজি, জি স্যার, ওগুলো ওইটা পড়া হচ্ছে স্যার। ওইটার ওটা জন্য উত্তরণে ভর্তি হয়েছি স্যার। উত্তরণে। জি স্যার। হ্যাঁ, আপনাদের পরীক্ষা তো আবার এখানে মনে হয় 47 আগে হয়ে যাবে, তাই না? আগে হয়ে যাবে। হ্যাঁ, তো সেই হিসাবে ওই পার্টটা একটু বেশি জোর দেন এখন। তাহলে মনে করেন এই পার্টটার প্রিপারেশন একসাথে দুইটাই হয়ে যাবে প্রিপারেশন। 47-এর জি স্যার। প্রিপারেশনটা হয়ে গেল, 49। আর অ্যাকাউন্টিং, তখন অ্যাকাউন্টিং আর একটু ভালো করে পড়বেন আর কি, অসুবিধা হবে না, কেমন? জি স্যার। এখন এখন অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে ঢাকা ইউনিভার্সিটির যে সহ ওই যে প্রশ্ন ব্যাংক যে আলোচনাগুলো আছে, হ্যাঁ, ওগুলা প্র্যাকটিস করলে দেখবেন যে মোটামুটি আপনার ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ক্লাসে মানে কি কিছু উপকার হচ্ছে কিনা, ক্লাস থেকে কিছু বুঝতেছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, কিছু থাকলে এই ফেসবুকে লিখতে পারেন, আমার যে গ্রুপটা আছে ওখানে লিখবেন, অসুবিধা নেই, কেমন? কোনো পরামর্শ থাকলে লিখবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমাদের মোটামুটি। সেকেন্ড চ্যাপ্টার শেষ, কেমন? সেকেন্ড চ্যাপ্টারটা মোটামুটি যে আলোচ্য বিষয় আছে এটা আমরা শেষ করে দিয়েছি। এরপরে আগামী কাল পরশু মধ্যে থার্ড চ্যাপ্টার শেষ করে দিব, কেমন? আর 2 দিনের মধ্যে আমাদের টেক্সট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কেমন? তাহলে একটু ভালো করে পড়াশোনা করেন। এই চাকরিটা পেতে হলে কম্পিটিশন তো অনেক বেশি হবে, এই জন্য একটু